ওকে ফাইন, তাহলে আমরা ক্লাস স্টার্ট করে দেই। অলরেডি আই হ্যাভ ইনিশিয়েটেড দ্য রেকর্ডার। মানে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ক্লাসের শুরুতেই আমি ফার্স্টে জিজ্ঞেস করতে যাব যে হোয়াট ইজ দ্য definition of culture given by সাইদ? কে বলতে পারবা কালচারের ডেফিনেশন সাইদ যেটা দিয়েছিলেন? এনিওয়ান? দেখো, এরকম পড়াশোনা করলে তাহলে তোমাদেরকে নিয়ে কি আগাবো বলো? গত ক্লাসে আমি কালচারের দুটো ডেফিনিশন দিয়েছিলাম যেটা সাইদ লিখে দিয়েছিল। কারো মনে আছে? কারোরই মনে নেই? আচ্ছা, আমি আবারও লিখে দিচ্ছি, ভালো করে খেয়াল করে নাও। একটা হচ্ছে কালচার ইজ দোজ প্র্যাকটিসেস লাইক দ্য আর্টস অফ, মনে পড়ে একটু? মনে পড়ে একটু একটু? লাইক দ্য আর্টস অফ ডেসক্রিপশন, কমিউনিকেশন অ্যান্ড রেপ্রেজেন্টেশন। এরপর বাকিটা এনিওয়ান? কিচ্ছু পড়াশোনা করে না রে। আচ্ছা, and representation that are relatively that have I'm sorry that have relatively autonomy from the social, economic and political realm one of whose principal aims is pleasure. মনে পড়েছে? এটা ছিল এডওয়ার্ড সাইদের দেওয়া কালচারের প্রথম সংজ্ঞা। আর দ্বিতীয় সংখ্যাটা কি ছিল? দ্বিতীয় সংখ্যাটা আমি না লিখি, এটা লাস্ট ক্লাসের রেকর্ডে তোমরা পেয়ে যাবে। দ্বিতীয় সংখ্যাটা ছিল কালচার is a concept that includes a refining and elevating element, each society's reservoir of the best that has been known and thought. এটা ছিল কালচারের দ্বিতীয় সংজ্ঞাটা। ওকে, তোমরা একটু পড়াশোনা করো প্লিজ এভরিওয়ান। ফোর্থ ইয়ারের ক্রিটিসিজম যদি পড়াশোনা না করো মানে খুবই ধরাশায়ী অবস্থা হয়ে যাবে। আর আমি শুরুই করেছি এই যে সবচেয়ে টাফ যে চ্যাপ্টারটা, বাকিগুলো ওই যে তোমার টিএস এলিয়ট, তারপর হচ্ছে তোমার বাকি যে ইয়েগুলো আছে ম্যাথিউ আর্নল্ড, এদের ইয়েগুলো একটু ইজি, কিন্তু এডওয়ার্ড সাইদের বইটা একটু টাফ, যার কারণে এটা আমি প্রথমে শুরু করেছি যেন তোমাদের মানে একটু সুবিধা হয়। ওকে, আচ্ছা, আজকে আমরা তাহলে চ্যাপ্টার 2 তে চলে যাচ্ছি, মানে কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এর চ্যাপ্টার 2, দ্যাট ইজ কনসলিডেটেড ভিশন। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এর চ্যাপ্টার টোটাল কয়টা বলো তো এভরিওয়ান? এটা তো মনে থাকার কথা। কয়টা লেসন, মানে সরি মানে কয়টা ভাগ এই বইটার? 4টা, এক্স্যাক্টলি। প্রথমটা হচ্ছে ওভারল্যাপিং টেরিটরিজ অ্যান্ড ইন্টারটুইন্ড হিস্ট্রি, যেটা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম। দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে এই যে আজকেরটা, কনসলিডেটেড ভিশন। তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যান্ড, কারো মনে পড়ে? রেজিস্ট্যান্স অ্যান্ড অপোজিশন। আর 4 নম্বরটা হচ্ছে ফ্রিডম ফ্রম ডমিনেশন ইন দ্য ফিউচার। আচ্ছা, যাই হোক, প্রথম চ্যাপ্টারে 5টা সাবডিভিশন বা 5টা ভাগ ছিল, যেটা লাস্ট ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা ভাগ লিখে লিখে দেখিয়েছিলাম। দ্বিতীয় চ্যাপ্টারটা একটু বড়, এটাতে সাবডিভিশন বা ভাগ আছে 8টা।
এবং এখান থেকেই তো এই বইয়ের চ্যাপ্টার 2 থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন গুলো আসে। তৃতীয় চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টারের মতোই, মানে এই যে রেজিস্ট্যান্স অ্যান্ড অপোজিশন, এটা ওই প্রথম চ্যাপ্টারের মতোই, ওটাতে 5টা লেসন আছে। আর লাস্টেরটা যেটা ফ্রিডম ফ্রম ডমিনেশন ইন দ্য ফিউচার, ওটা একেবারে ছোট, ওটাতে মাত্র 3টা লেসন আছে। তো আজকে আমরা এটা শুরু করছি। পাখি, আসসালামু আলাইকুম, অনেকদিন পরে তোমাকে দেখলাম। কমেন্টে সালাম দিয়েছো। কমেন্টে একটু যারা দেখছো তারা একটু জানো, আমাকে কয়েকজন বললো যে লাইভে নাকি স্ক্রিনটা একটু ঘোলাটে দেখাচ্ছে। আই ডোন্ট নো, অনেক সময় দেখা গেছে গুগল মিট এবং ফেসবুক একসাথে কোলাবোরেট করলে অনেক সময় আবার লাইভটা একটু একটু আউট অফ কোয়ালিটি হয়ে যায়। যারা লাইভটা দেখছো তারা যদি একটু কমেন্টে জানাতে যে লাইভটা কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। লাইভ যদি ভালো না হয় তাহলে আমরা পরে লাইভটাকে ডিলিট করে দিব, ক্লাস রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। তো যেটা বলছিলাম যে চ্যাপ্টার 2 যেটা, এটা হচ্ছে মানে 8টা লেসন আছে টোটাল এটাতে। এবং এই 8টা লেসনে অনেক গুরুত্বপূর্ণ, মানে এই বইয়ের যে মেইন ইনফরমেশন গুলো সেটা এই চ্যাপ্টার 2 এর মধ্যে আছে। আমি তোমাদেরকে 8টা ভাগ লিখে দিচ্ছি। আর গাইজ, দয়া করে একটা রিকোয়েস্ট করতেছি, খারাপ লাগলে কিচ্ছু করার নাই, না বুঝলে জিজ্ঞেস করো যে স্যার বুঝি নাই। তোমরা ফোর্থ ইয়ারে উঠো, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ বিকাম সো মাচ সিনিয়র দ্যাট ইউ ডোন্ট সুট টু টক ইন দ্য ক্লাস। ইউ হ্যাভ টু টক ইন দ্য ক্লাস। আমার কাছ থেকে আদায় করে নিও। প্রথম যে লেসনটা, এটা হচ্ছে ন্যারেটিভ অ্যান্ড সোশ্যাল স্পেস। যেহেতু অনেকে হয়তো বা বইটা কিনেনি, হয়তো বা অনেকে কিনেছে অনেকে কিনেনি, তাদের জন্য আমি ক্লাসগুলো এইভাবে সাজিয়েছি যেন সব ইনফরমেশনই ক্লাসে থাকে। এটা হচ্ছে লেসন 1, চ্যাপ্টার 2 এর লেসন 1 বা সাবডিভিশন 1, ন্যারেটিভ অ্যান্ড সোশ্যাল স্পেস। তারপর হচ্ছে লেসন 2, জেইন অস্টেন অ্যান্ড এম্পায়ার। সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন থাকে, জেইন অস্টেন অ্যান্ড এম্পায়ার। লেসন 3, এগুলা কিন্তু কালচার অ্যান্ড এম্পেরিয়ালিজম এডওয়ার্ড সাইদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টারের সাব ডিভিশন এগুলো। 8টা সাব ডিভিশন আছে সেকেন্ড চ্যাপ্টার, আমি 2টো লিখেছি, 3 নাম্বারটা এখন লিখছি। লেসন 3 বা সাব ডিভিশন 3, এটা হচ্ছে দ্য কালচারাল ইন্টিগ্রিটি অফ দ্য এম্পায়ার। তারপর লেসন 4 হচ্ছে দ্য এম্পায়ার অ্যাট ওয়ার্ক, কোলন দিয়ে ভার্ডিজ আইডা। লেসন 5 অথবা সাবডিভিশন 5, দ্য প্লেজার অফ imperialism. Number 6, the native under control. The native under control. Then lesson 7, Camus and the French imperial experience. And finally, lesson 8, a note on modernism. এই হচ্ছে এডওয়ার্ড সাইদের বইয়ের দ্বিতীয় ভাগের 8টা অংশ বা চ্যাপ্টার 2 এর 8টা লেসন। তো আজকে দেখি আমি তোমাদেরকে কতদূর পর্যন্ত নিতে পারি, কারণ প্রচুর ইনফরমেশন আছে। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এবং আমি প্রত্যেকটা জিনিসই ভাগ করে পড়িয়ে দিব। না বুঝলে প্লিজ মাইকটা অন করে জিজ্ঞেস করো। মাইকটা অন করে জিজ্ঞেস করাটা ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর নট স্মার্ট, বরঞ্চ মাইক অন করে জিজ্ঞেস করাটা হচ্ছে একটা স্মার্ট স্টুডেন্টের বৈশিষ্ট্য। ওকে, প্রথম যেটা যেটা হচ্ছে কালচার অ্যান্ড সোশ্যাল স্পেস। এখানে আসলে কি বুঝাইছে? আচ্ছা, ফেসবুকে হয়তোবা আমাদের
ইয়েটা যাচ্ছে না, আমাদের স্ক্রিন শেয়ারটা ঠিকঠাক মতো যাচ্ছে না। গাইজ, তোমরা যদি, আচ্ছা থাক, আমরা ফেসবুকটাকে এখান থেকে ইয়ে করে দিব, রিমুভ করে দিব। আমরা কমন গ্রুপে আমাদের গুগল মিটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। গাইজ, যারা কমন গ্রুপ থেকে জয়েন করেছো তারা একটু এই গুগল মিটে জয়েন করো। আমাদের ফেসবুকে হয়তোবা কোনোটা প্রবলেম হচ্ছে, এখান থেকে স্ক্রিনশটটা ব্লার যাচ্ছে। আমরা কমন গ্রুপে ভার্সন 1 এবং ভার্সন 2 তে আমাদের গুগল মিটের লিংক প্লাস কোড দিয়ে দিচ্ছি। তাহলে যাদের ওখান থেকে জয়েন করতে বা ফেসবুকে অনেকে স্ক্রিনশট দেখতে পাচ্ছে না, মাত্র অনেকে কমেন্ট করে জানাচ্ছে, তাহলে আমাদের ফেসবুক থেকে এটা রিমুভ করে দিব। আচ্ছা, যাই হোক, তো যেমনটা বলছিলাম যে কালচার এন্ড সোশ্যাল স্পেস, এখানে মূলত এডওয়ার্ড সাইদ কি ডিসকাস করেছেন তোমাদেরকে আমি একটু ফ্ল্যাশব্যাক থেকে নিয়ে আসি, তাহলে তোমরা রিলেট করতে পারবা। এই পুরা বইটার মধ্যেই কিন্তু এডওয়ার্ড সাইদ একটা জিনিস দেখিয়েছেন যে কালচার অর্থাৎ আমাদের যে সংস্কৃতি, আমাদের তো না, মানে ওদের যে সংস্কৃতি, ওয়েস্টার্ন যে সংস্কৃতিটা, এই সংস্কৃতির একটা উল্লেখযোগ্য, অবিচ্ছেদ্য এবং একটা প্রধান অংশ হচ্ছে সাহিত্য। কারণ সাহিত্য দিয়ে একটা সংস্কৃতিকে বোঝা যায়। এবং ইউরোপিয়ান লিটারেচার, বিশেষ করে ইংলিশ লিটারেচার, ইট ইজ মাচ অ্যান্ড মাচ ইনফ্লুয়েন্সড বাই এম্পেরিয়ালিজম। অর্থাৎ ইউরোপিয়ান যে সাহিত্যগুলো আছে, বিশেষ করে ইংরেজদের যে সাহিত্যগুলো আছে, এটা খুবই খুবই প্রভাবিত হয়েছিল সাম্রাজ্যবাদ দিয়ে। এবং উনি কিন্তু মানে যে বিশেষ করে ভিক্টোরিয়ান এজের যে যতগুলো ইয়ে আছে, আই মিন ভিক্টোরিয়ান এজের যে বিশেষ বিশেষ সাহিত্য নোভেলগুলো আছে, এগুলোকে উনি জাস্ট উনার এই দৃষ্টিকোণ থেকে দেখেছেন যে এই উপন্যাসগুলো মেনলি সাম্রাজ্যবাদকে কিভাবে প্রতিষ্ঠা করে। এটা ছিল চ্যাপ্টার 1-এর জাস্ট এডওয়ার্ড সাইদের আম, মানে উনার মূল বক্তব্য বা মূল বৈশিষ্ট্য, যেটা উনি 5টা লেসনের দ্বারা উনি ক্লিয়ার করেছেন। উনি অনেকগুলো কথা বলেছেন, যেরকম ইউরোপিয়ানরা, বিশেষ বিশেষ করে ব্রিটিশরা, তারা টেক ইট ফর গ্রান্টেড, মানে তারা সবসময় বিশ্বাসই করে নিত, মানে তারা ধরেই নিত যে তারা হচ্ছে সবচেয়ে সুপ্রিম, তারাই সুপিরিয়র। এবং অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে নন ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো, যেমন এশিয়া, আফ্রিকা, এরা ইংল্যান্ড মানে ব্রিটিশদের থেকে অনেক কম ক্ষমতাশালী, ব্রিটিশদের থেকে অনেক কম সিভিলাইজ, তো যার কারণে ওদের উপর ব্রিটিশদেরই রাজত্ব করা উচিত, এই যে একটা টেন্ডেন্সি ব্রিটিশদের মধ্যে ছিল। এবং এই টেন্ডেন্সিটা কি কারণে গ্রো করেছিল, এবং এম্পেরিয়ালিজম বলতে আমরা কি বুঝি, সাম্রাজ্যবাদ বলতে আমরা কি বুঝি, সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, এগুলো কিন্তু চ্যাপ্টার 1-এ, অর্থাৎ ওই যে ওভারল্যাপিং টেরিটরিজ অ্যান্ড ইন্টারটুইন্ড হিস্ট্রিজ, ওখানে এডওয়ার্ড সাইদ ক্লিয়ার করেছেন। এইবার চ্যাপ্টার 2-তে, যেটা আজকে আমরা ডিসকাস করবো, চ্যাপ্টার 2-এর 8টা লেসনের মাধ্যমে এডওয়ার্ড সাইদ একেবারে আমাদেরকে হাত মানে একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন যে কোন কোন সাহিত্যে এবং কোন কোন রাইটার কিভাবে সাম্রাজ্যবাদকে তাদের উপন্যাসে প্রকাশ করেছে। ঠিক আছে? এই কারণে কিন্তু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এবং আমি সবাইকে সাজেস্ট করব যে তোমরা এই ক্লাস রেকর্ডটা দরকার হয় 2বার 3বার 4বার ভালো করে শুনে নিও। কারণ নোটের মধ্যে তো তোমরা তো জানো, একটা নোট বড়জোর 500 বা 550 ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ করতে হয়। ইটস নট পসিবল টু গিভ ইউ নোটস মোর দেন 1000 or 2000 ওয়ার্ডস। 1000 2000 ওয়ার্ডের নোট দিলে তো তোমরা মুখস্থ করতে পারবে না। সো অনেক কিছু আমাকে ক্লাসে বুঝিয়ে দিতে হবে এবং তোমাদের বুঝে নিতে হবে। সো প্লিজ এই ক্লাস রেকর্ডটা একটু ভালো করে শুনে নিও। ন্যারেটিভ অ্যান্ড সোশ্যাল স্পেস, এখানে দেখো প্রথমে একটা ওয়ার্ড আছে, মানে এই যে লেসন 1, যেটা চ্যাপ্টার 2 এর লেসন 1, যেটা ন্যারেটিভ। ন্যারেটিভ মানে কি? গাইজ বলো তো, ন্যারেটিভ মানে কি? কথা বলো প্লিজ, হোয়াটস দ্য মিনিং অফ ন্যারেটিভ? স্যার বর্ণনামূলক বা ইনফরমেটিভ যেটা। ন্যারেটিভ মানে হচ্ছে গদ্য বা বৃত্তান্ত। মূলত এই যে উপন্যাসগুলোতে যে কাহিনীটা আমরা পাই, ওই কাহিনীটাকেই বলা হচ্ছে ন্যারেটিভ। ওকে? যেহেতু এখানে এডওয়ার্ড সাইদ উনি আসলে সাহিত্য মূলত এই যে
উপন্যাস, উপন্যাসের সাথে সাম্রাজ্যবাদের একটা সম্পর্ক খুঁজে বের করবেন। এই কারণে উনি প্রথমে এই লেসন ওয়ানে, চ্যাপ্টার 2 এর লেসন ওয়ানে উনি কয়েকটা ক্যাটাগরি ভাগ করে দিবেন, উপন্যাসগুলো কি কি ক্যাটাগরির ছিল এবং কোন ক্যাটাগরির সাথে কোন সাম্রাজ্যবাদের সম্পর্ক ছিল। মূলত চ্যাপ্টার 2 তে, সরি, হ্যাঁ চ্যাপ্টার 2 এর লেসন ওয়ানে, আমি বারবার গুলিয়ে ফেলতেছি কারণ একটা হচ্ছে চ্যাপ্টার, একটা হচ্ছে লেসন। বইয়ের চ্যাপ্টার 4টা, আর এক একটা চ্যাপ্টার আবার কয়েকটা লেসন আছে বা কয়েকটা সাব ডিভিশন আছে, তোমরা এভাবে ধরে নিও। চ্যাপ্টার 2 এর লেসন ওয়ানে উনি মূলত তিনটা এম্পায়ার, মানে তিনটা সাম্রাজ্যকে উনি ক্যাটাগরাইজ করেছেন: দ্য ব্রিটিশ এম্পায়ার, দ্য ফ্রেঞ্চ এম্পায়ার অ্যান্ড দ্য আমেরিকান এম্পায়ার অথবা ইউএস এম্পায়ার। এই যে তিনটা দেশ, ইংল্যান্ড, ফ্রান্স আর ইউনাইটেড স্টেটস, এরা তিনটা দেশই কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য একটা কম্পিটিশন চালিয়েছিল। কোন সময়? বিশেষ করে ইন দ্য 19th সেঞ্চুরি। আর 19th সেঞ্চুরিটার মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত, মানে 1830 বা 1840 থেকে 1899 পর্যন্ত, বিশেষ করে যে সময়টাকে আমরা ভিক্টোরিয়ান এজ হিসেবে জানি, তোমরা সেকেন্ড ইয়ারেও কিন্তু পড়েছো যে এই সময় মানে ইংল্যান্ডের রাতারাতি অনেক ডেভেলপমেন্ট হয়েছিল, রাইট? এই সময় কিন্তু পুরো ইউরোপের মধ্যে একটা কম্পিটিশন চলতেছিল যে কে কার আগে সাম্রাজ্য বড় করতে পারে। আমরা এতদিন পর্যন্ত জাস্ট ব্রিটিশ এম্পায়ার বা ইংরেজদের যে সাম্রাজ্য সেটার উপর আমরা ইয়ে করেছিলাম, মানে সেটার উপর আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আজকে তোমরা এটাও জানতে পারবে যে আমেরিকানদের যে সাম্রাজ্যবাদ ছিল বা ফ্রান্সের যে সাম্রাজ্যবাদ বা ফ্রান্সের যে সাম্রাজ্যবাদ ছিল, এটার সাথে সাহিত্যের সংযোগটা কোথায়। গাইস, তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছে, মাঝে মধ্যে একটু মাইকটা মিউট করতে হচ্ছে, কারণ আমার মাঝে মধ্যে কথা বলতে গেলে আমার নাকে একটু ব্লকেজ থাকে, তো যার কারণে নাকটা ক্লিয়ার করতে হয়। দ্যাটস ওয়াই সামটাইমস আই হ্যাভ টু মিউট দ্য মাইক। আই হোপ ইট ডাজন্ট বদার ইউ। তো প্রথমত এডওয়ার্ড সাইদ সাম্রাজ্যবাদের যে ট্রেডিশনটা ছিল সেটাকে তিনটা ভাগে ভাগ করেছেন, যেটা আমি তোমাদের সামনে লিখে দিলাম। এটা হচ্ছে ব্রিটিশ এম্পায়ার, ফ্রেঞ্চ এম্পায়ার এবং আমেরিকান এম্পায়ার। তো এই তিনটা এম্পায়ারকে প্রতিষ্ঠা করার জন্য বা এই তিনটা সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন লেখক বিভিন্ন সময়ে তাদের সাহিত্য বা তাদের উপন্যাস রচনা করেছেন। মূলত এখানে এডওয়ার্ড সাইদ প্রথমত যে দুইজন লেখকের নাম নিয়ে আসছেন, তোমরা একটু খেয়াল করে দেখো, এদের তোমরা চিনো। একজন হচ্ছে জোসেফ কনরেড, দ্য হার্ট অফ ডার্কনেস। আরেকটা হচ্ছে রুডইয়ার্ড কিপলিং, এনার নামও তোমরা শুনেছ। তার একটা নোভেল ছিল কিম। কিম কিন্তু হচ্ছে রুডইয়ার্ড কিপলিং এর লেখা খুব দারুণ, মানে খুব বিখ্যাত একটা উপন্যাস। এগুলো বেশিরভাগই 1899 সালের দিকে ছিল। ওকে, এই যে যারা ঔপন্যাসিক ছিল, এরা এদের উপন্যাসের মধ্যে আসলে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সাম্রাজ্যবাদকেই প্রতিষ্ঠা করার একটা টেন্ডেন্সি বা একটা এটাকে কি বলে, একটা উদ্দেশ্য তাদের ছিল এই উপন্যাসগুলোর মধ্যে। এবং এখানে মানে এডওয়ার্ড সাইড যেটা বুঝাতে চেয়েছেন যে এই তিনটা দেশের মধ্যে যে একটা কম্পিটিশন ছিল, ফ্রান্স, ইউনাইটেড স্টেটস, ইংল্যান্ড, এই কম্পিটিশনটা না এই এই সময়কার, মানে এই যে ভিক্টোরিয়ান এজের এই সময়কার উপন্যাসগুলোর মধ্যে খুব দারুণভাবে ফুটে ওঠে। এবং উনি আরেকটা জিনিস যেটা এই মানে লেসন ওয়ানে উনি দেখেছেন, না বুঝলে তোমরা বইলো, কিন্তু আমি খুব সংক্ষেপে বলতেছি, 8টা লেসন আছে, কভার করতে হবে। আরেকটা জিনিস উনি দেখিয়েছেন যে 1840 সালের মধ্যে, উইদিন 1840s, 1840 সালের মধ্যে নোভেল, উপন্যাস, নোভেল ওয়াজ দ্য ডমিনেটিং লিটারারি ফর্ম।
উপন্যাসই ছিল মানে সবচেয়ে প্রধান বা প্রাধান্য বিস্তারকারী সাহিত্যকর্ম। লিটারেচার বলতে কিন্তু ওই সময় মানুষ এই উপন্যাসটাই পড়তো বেশি। ওকে, তো উপন্যাসগুলো না এই সময় তিনটা আঙ্গিক থেকে লেখা হতো। তিনটা আঙ্গিক থেকে উপন্যাসগুলো লেখা হতো। একটা হচ্ছে ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ অথর, মানে উপন্যাসের যে লেখক সরাসরি তার দৃষ্টিভঙ্গি থেকে, মানে লেখক যে আছে সরাসরি সেই বর্ণনা করতেছে এই দৃষ্টিভঙ্গি থেকে। আরেকটা হচ্ছে ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ ন্যারেটর, ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ ন্যারেটর। ন্যারেটর মানে হচ্ছে মানে লেখক উপন্যাসটা লিখতেছে আরেকটা থার্ড পার্টি বর্ণনাকারীর দৃষ্টিকোণ থেকে। আরেকটা থার্ড পার্টি বর্ণনাকারী মানে সে নিজে না, লেখক নিজে না, লেখক একটা কাল্পনিক একটা থার্ড পার্টি বর্ণনাকারী মানে সাজায়, যে থার্ড পার্টি বর্ণনাকারী পুরা উপন্যাসের গল্পটা বলে। আমি কি এটা বুঝাতে পেরেছি এভরিওয়ান, নাকি আরেকবার বলবো? ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ ন্যারেটর। স্যার আরেকবার একটু প্লিজ। বুঝছি স্যার। আচ্ছা, আরেকবার বুঝাই দিলে ভালো হয়। তোমরা ইয়ে পড়েছিলে না, অরুণকো? রিমেম্বার অরুণকো? অরণকো হচ্ছে এই যে প্রথমটা, ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ অথর। দ্যাট মিনস আফরা বেন, যাকে বলা হয় দ্য ফার্স্ট ওম্যান হু আর্নড হার লিভলিহুড বাই মিনস অফ নোভেল, মানে প্রথম নারী ঔপন্যাসিক যে কিনা উপন্যাস লেখে তার জীবিকা নির্বাহ করতেন, এই যে আফরা বেন। উনি কিন্তু সরাসরি মানে আফরা বেন নিজের দৃষ্টিকোণ থেকে কিন্তু অরণ্যকটা লিখেছিলেন, কারণ আফরা বেন নিজেই কিন্তু ইয়েতে ছিল, ওই যে সাউথ আমেরিকাতে ছিল, ওই যে সুরিনামের ওখানে আফরা বেন কিন্তু ছিল, ঠিক আছে, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ব্রিটিশ কিংডম। আচ্ছা যাক, তারপরে ন্যারেটর অ্যাসপেক্ট থেকে এটা হচ্ছে তোমাদের এই যে জেইন অস্টেনের যেটা তোমরা পড়েছো না, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, মনে আছে? প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এখানে পুরা গল্পটা কে বর্ণনা করতেছে? একজন অদৃশ্য বর্ণনাকারী। একজন বর্ণনাকারী, সেই কিন্তু এই যে পুরা এলিজাবেথ, তারপরে যে পুরা ঘটনাগুলো এগুলো কিন্তু সেই বর্ণনা করতেছে। দিস ইজ, এটা হচ্ছে ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ ন্যারেটর। মানে ন্যারেটর হচ্ছে কাহিনীর বর্ণনাকারী, কিন্তু বর্ণনাকারী যে স্বয়ং লেখক নিজে হবে তা না, লেখক অন্য একটা থার্ড পার্টি একটা পার্সনের দৃষ্টিকোণ থেকে পুরা কাহিনীটা বর্ণনা করে। দ্যাট ইজ কল্ড ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ ন্যারেটর। এখন বুঝছো? জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ কমিউনিটি। ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ কমিউনিটি, এক এক কমিউনিটির উপর ভিত্তি করে ঔপন্যাসিকরা এক এক রকম উপন্যাস লিখত। ওকে, মানে এই প্রথম চ্যাপ্টারটার মধ্যে না এডওয়ার্ড সাইদ জাস্ট উপন্যাসটাকে পরিচয় করাচ্ছেন যে ভিক্টোরিয়ান এই যে উপন্যাসগুলো মানে কি ধরনের ছিল। এখানে কিন্তু লেসন গুলো অনেক বড় বড়। যারা বই কিনেছো, আচ্ছা এডওয়ার্ড সাইদের বইটা কি কেউ কিনেছো? অনেস্টলি, এনিওয়ান, হ্যাভ ইউ বট দ্য বুক? থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা, এই বইটার চ্যাপ্টার যদিও মানে 4টা, কিন্তু বইটা কিন্তু বেশ মোটা সোটা আছে। এম আই রাইট? চ্যাপ্টার কিন্তু মাত্র 4টা। এবং এডওয়ার্ড সাইদ উনি কিন্তু মূলত একজন, এটাকে কি বলে, আম, মানে উনি আমেরিকান, কিন্তু উনি হচ্ছে প্যালেস্টাইনিয়ান আমেরিকান। তোমাদের মনে আছে, আমি তোমাদের কিন্তু ইন্ট্রোডাকশন পড়িয়েছিলাম যে ওনার যে বাবা ছিল ওয়াদি, ওয়াদি সাইদ, যে ছিল প্যালেস্টাইনিয়ান ফিলিস্তিনের একজন বিজনেসম্যান। পরে কিন্তু ওরা শিফট হয়ে, ওরা ফার্স্টে ছিল ইজিপ্টে, পর ওখান থেকে শিফট হয়ে কিন্তু আমেরিকাতে এসেছিল। তো এডওয়ার্ড সাইদ যে ল্যাঙ্গুয়েজে বইটা লিখেছেন, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সম্পূর্ণ আমেরিকান ইংলিশ। এবং তোমরা যদি বইয়ের লাইনগুলো দেখো, অনলাইনে এটার পিডিএফও পাওয়া যায়, সেটাও আমি বলে দিচ্ছি। তোমরা যদি লাইনগুলো দেখো, লাইনগুলো কিন্তু অনেক কমপ্লেক্স। ওকে, সো এটা যদি কেউ ঠিক মতো মানে ধরে ধরে ব্যাখ্যা করে না বুঝায় দেয়, ইটস অলমোস্ট ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ ট্রাইং টু সে ইন হিজ বুক। আচ্ছা যাক, আমি সহজ করে বুঝাই দিচ্ছি। উনি এই লেসন ওয়ানে জাস্ট আমাদেরকে উপন্যাসের সাথে পরিচয় করাচ্ছেন যে এই সময়টা মানে 19
শতকের দিকে। 19 শতক মানে কি? 1800 থেকে 1899, মানে মূলত ভিক্টোরিয়ান এজটাকে উনি বুঝাচ্ছে। এই সময়টায় আসলে উপন্যাসগুলো কি কি ক্যাটাগরির ছিল এবং উপন্যাসগুলো কি প্রকাশ করতো, এবং সেটাই উনি সংক্ষেপে বলছে যে ওই সময়টায় সাম্রাজ্যবাদের একটা কম্পিটিশন চলতেছিল বিটুইন দ্য কান্ট্রিজ অফ ইংল্যান্ড, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ফ্রান্স। এবং এই সময় 1840-এর মধ্যে উপন্যাসটা একটা লিডিং লিটারারি ফর্ম, মানে খুব প্রধানতম সাহিত্যিক কর্ম হয়ে গিয়েছিল এই সময়ের মধ্যে। মানে উপন্যাসটাই ডমিনেট করত, মানে পোয়েট্রি বা ড্রামা ওগুলার ইম্পর্টেন্স একটু কম ছিল। আর এই সময় উপন্যাসগুলোকে তিনটা অ্যাসপেক্ট, তিনটা দৃষ্টিকোণ থেকে লেখা হতো। একটা হচ্ছে ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ রাইটার বা অথর, মানে রাইটার নিজেই তার ব্যক্তিগত জীবনের কাহিনী দিয়ে উপন্যাস লিখে ফেলতো। অথবা দেখা গেছে ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ এ ন্যারেটর, মানে রাইটার নিজে না, সে অন্য একটা থার্ড পার্টি পার্সনের দৃষ্টিকোণ থেকে একটা কাহিনী বর্ণনা করত। আর আরেকটা হচ্ছে ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ কমিউনিটি, মানে বিভিন্ন কমিউনিটির উপর বেস করে উপন্যাসগুলো লেখা হতো। ক্লিয়ার? এবং এই সময় আরেকটা যেটা টেন্ডেন্সি পাওয়া যায় সেটা হচ্ছে হিস্টোরিক্যাল নোভেল। হিস্টোরিক্যাল নোভেল, হিস্টোরিক্যাল নোভেল এই জিনিসটার মানে ইংল্যান্ডের প্রথম চালু করেন, মানে ব্রিটিশ রাইটারদের মধ্যে প্রথম চালু করেন স্যার ওয়াল্টার স্কট। নামটা তোমাদের মনে পড়ে কিনা জানি না, সেকেন্ড ইয়ারে ইনার নামটা বেশ কয়েকবার পড়েছো হিস্ট্রি অফ লিটারেচারে, স্যার ওয়াল্টার স্কট। ঠিক আছে? এবং আরেকজন ফ্রেঞ্চ, আমি তোমাদের বলেছিলাম না যে এখানে এডওয়ার্ড সাইদ এক এক দেশের রাইটারদের ইন্ট্রোডিউস করাবে, এই যে এখানে একজন ফ্রেঞ্চ মানে ফরাসি ঔপন্যাসিককে উনি পরিচয় করিয়েছেন, যার নাম হচ্ছে স্টেনডাল, STENDHAL, স্টেনডাল। এরা মূলত ইতিহাস ভিত্তিক উপন্যাস লিখতো, মানে ইংল্যান্ডের ইতিহাস বা ফ্রান্সের ইতিহাস এগুলার উপর ভিত্তি করে ইনারা লিখতো, এই যে এদের উপন্যাস লিখতো। এবং তোমাদের আরেকটা মজার কথা বলি আমি, চার্লস ডিকেন্সের যে উপন্যাসটা আমরা পড়েছি, এ টেল অফ টু সিটিজ, এটাও কিন্তু কাইন্ড অফ হিস্টোরিক্যাল নোভেল। কেন হিস্টোরিক্যাল নোভেল বলো তো? কেন হিস্টোরিক্যাল নোভেল? এখানে আমরা কিছুটা ফ্রেঞ্চ রেভলিউশনের গন্ধ পেয়েছিলাম, রাইট? দ্য কনফ্লিক্ট বিটুইন ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্স। তো এই 18 শতকের মানে 1800 সাল থেকে 1899 পর্যন্ত এই সময় না এই ঐতিহাসিক উপন্যাস লেখার একটা টেন্ডেন্সি চলে এসেছিল। এবং এই উপন্যাসগুলো প্রথম লেখা শুরু করেন স্যার ওয়াল্টার স্কট এবং একজন ফ্রেঞ্চ, ইনি কিন্তু ব্রিটিশ না, ইনি হচ্ছে ফ্রান্সের ফ্রেঞ্চ নোভেলিস্ট যার নাম হচ্ছে স্টেনডাল। এবং এরা কি কি উপন্যাস লিখেছিল সেটা আমি তোমাদের একটু পরে বলছি। আর ঐতিহাসিক উপন্যাস লেখার ব্যাপারে সর্বপ্রথম অনুপ্রেরণা যোগায় হাঙ্গেরিয়ান একজন ফিলোসফার জর্জ লুক্যাক্স। ইনি হচ্ছেন একজন হাঙ্গেরিয়ান লিটারারি ক্রিটিক প্লাস ফিলোসফার, জর্জ লুক্যাক্স। এর কাছ থেকেই মূলত এই যে হিস্টোরিক্যাল নোভেল লেখার একটা মানে ধারণা বা একটা ইন্সপিরেশন পাওয়া যায়। এবং পরবর্তীতে স্যার ওয়াল্টার স্কট এবং স্টেনডালের মতো আরো অনেকেই, ইভেন এই যে চার্লস ডিকেন্সও, তারা হিস্টোরিক্যাল ডকুমেন্টের উপর ভিত্তি করে উপন্যাস লেখা শুরু করে। তো এই হচ্ছে মোটামুটি, আমি খুবই সংক্ষেপে বলছি, লেসন 1 এর একটা ওভারভিউ। কোনটা? ন্যারেটিভ অ্যান্ড সোশ্যাল স্পেস। এইবার আসো লেসন 2, যেটা থেকে তোমাদের প্রশ্ন আসে। লেসন 1-এ তো জাস্ট উপন্যাস নিয়ে একটা এডওয়ার্ড সাইদ একটা জাস্ট পরিচিতিমূলক বর্ণনা দিয়েছেন যে কি টাইপের উপন্যাস আসতো, এই উপন্যাসের সাথে সাম্রাজ্যবাদ বা এম্পেরিয়ালিজমের কি সম্পর্ক ছিল, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন বা একটা পরিচিতি দিয়ে এরপরে উনি শুরু করেছে ওনার আসল কার্যকলাপ, দ্যাট মিনস ক্রিটিসিজম। এবং প্রথমে উনি যাকে দিয়ে ওনার ক্রিটিসিজম বা ওনার ক্রিটিক অ্যাক্টিভিটিস শুরু করেছেন সেটা হচ্ছে জেন অস্টেন। দ্বিতীয় চ্যাপ্টারটার নামই হচ্ছে জেন অস্টেন অ্যান্ড এম্পায়ার।
Now, what has Said written in this chapter, in this second chapter, right? জেন অস্টেনের মানে উপন্যাসগুলোতে ইয়ের মতো, এই যে জোসেফ কনরেডের মতো বা এম ফরস্টার এর মতো ডিরেক্টলি ঔপনিবেশবাদ অথবা সাম্রাজ্যবাদের মতো ডিরেক্ট কোনো ইনফ্লুয়েন্স পাওয়া যায় না। কিন্তু জেন অস্টেনের একটা বিখ্যাত উপন্যাস আছে যেটার নাম হচ্ছে ম্যানসফিল্ড পার্ক। এটার মধ্যে ইম্পেরিয়ালিজমের কিছুটা গন্ধ পাওয়া যায়। ওকে, তো এটার কাহিনীটা আমি তোমাদেরকে ফার্স্টে খুব ছোট করে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার কাহিনীটা কিরকম। অরণককে কোন জায়গা থেকে কোন জায়গায় জানিয়ে নেওয়া হয়েছিল? এভরিওয়ান ঘুম ভাঙ্গো, কথা বলো। অরণককে কোন জায়গা থেকে কোন জায়গায় নেওয়া হয়েছিল? স্যার আফ্রিকা থেকে কোরামেন্টেন। এই কোরামেন্টেন তো আফ্রিকাতেই, যেটা বর্তমান ঘানা। কোরামেন্টেন সুরিনামে। থেকে, হ্যাঁ, সুরিনামে নেওয়া হয়েছিল। এই উপন্যাসের কাহিনীটাও সেটাই। আচ্ছা গাইজ, আমি একটা কথা বলতেছি, আমি যদি বেশি বকবক করি তোমরা কি বোর ফিল করবে নাকি সংক্ষেপে বুঝিয়ে দেব? তোমরাই বলো, পরবর্তীতে দোষ দিতে পারবে না। স্যার ইনফরমেটিভলি বলেন। না না, সবার কাছ থেকে জানতে চাচ্ছি ক্রিটিসিজম আমি কি ভালো মতো বলবো নাকি সংক্ষেপে জাস্ট তোমাদের যতটুকু কোয়েশ্চেন অ্যান্সারের জন্য দরকার ততটুকুই বলবো? স্যার বিস্তারিত বললেই ভালো হয়। স্যার বিস্তারিত বলবো? শিওর? বিস্তারিত স্যার। বললে তোমরা ক্রিটিসিজমটা বুঝতে পারবা, তোমরা ক্রিটিসিজমটা বুঝতে পারবা। আর যদি সংক্ষেপে বলি তাহলে জাস্ট ওই যে ইয়ার মতো, মানে ছাগলের 14 নম্বর বাচ্চার মতো, জাস্ট তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারের জন্য যতটুক দরকার ততটুকুই পারবা, কিন্তু তোমরা জিনিসটার আসল কোনো নলেজ পাবা না। তাহলে কি আমি বিস্তারিত বলবো? শিওর? তোমরা বললা তো? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলেরা বিরক্ত হয়েও না, হ্যাঁ? মেয়েদের আগ্রহ বেশি। জেন অস্টেনের ম্যানসফিল্ড পার্কের মধ্যে, আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি, কথা বলতে বলতে আসলে অনেক কথা চলে আসে। এই উপন্যাসগুলাতে না, তোমরা কয়েকটা উপন্যাস খেয়াল করো, আমি তোমাদের কাহিনী বলতেছি, যেমন গালিভার্স ট্রাভেলস, রবিনসন ক্রুজো, তারপরে এই যে জোসেফ কনরেডের হার্ট অফ ডার্কনেস, অরোনোকো, তারপরে হচ্ছে এই যে জেন অস্টেনের ম্যানসফিল্ড পার্ক। এই উপন্যাসগুলোর প্রত্যেকটারই না শুরুর দিকে একটা কমন কাহিনী আছে। সেটা কি জানো? উপন্যাসের যে প্রোটাগনিস্ট, সে তার নিজের দেশ থেকে বা নিজের জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে যায়। ক্যান আই গিভ ইউ দ্য এক্সাম্পল? যেমন দেখো, রবিনসন ক্রুজো, ড্যানিয়েল ডিফোর, এও কিন্তু সাম্রাজ্যবাদকেই সে প্রতিষ্ঠা করতে চাইছে, কিন্তু একটু ঘুরায়, মানে একটু ভদ্র বেশে। এবং রবিনসন ক্রুজো, সেও কিন্তু ইংল্যান্ড থেকে আরেকটা জায়গায় গিয়েছিল তার বিজনেস পারপাসে, বা সে তার ক্যারিয়ার সেটেল করতে, ওই যে আমেরিকায় গিয়েছিল। কোথায় গিয়েছিল? ব্রাজিলে। এরপরে আসো জনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলস। গালিভারও কিন্তু দেখো রবিনসনের মতো একই, নিজের দেশ ছেড়ে সে অন্য জায়গায় যেতে চেয়েছিল। কিসের জন্য? অ্যাডভেঞ্চারের জন্য। এরপরে এক এক সময় এক এক কাহিনীর খপ্পরে গিয়ে পড়ছে। এরপরে আসো অরোনোকো। অরোনোকো কিন্তু সেম, অরোনোকো নিজে থেকে যায় নাই, কিন্তু অরোনোকোকে তার নিজের দেশ থেকে আরেক দেশে নেওয়া হয়েছে, এবং সেটা হচ্ছে সাউথ আমেরিকায়, সুরিনাম। আচ্ছা, এরপরে আসো এই যে ইয়ে তোমার ম্যানসফিল্ড পার্ক। এখানেও একটা কাহিনী আছে। এই ম্যানসফিল্ড পার্কের মেইন ক্যারেক্টার হচ্ছে একজন মেয়ে, একজন নায়িকা। জেন অস্টেন সে আবার একটু ফেমিনিস্ট টাইপের ছিল, এর বেশিরভাগ প্রোটাগনিস্ট থাকে মেয়ে। যেরকম এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে মেইন ক্যারেক্টার কে? এলিজাবেথ। তো এই উপন্যাসটারও মেইন ক্যারেক্টার হচ্ছে ফ্যানি প্রাইস। ফ্যানি প্রাইস। এর কাহিনীটা হচ্ছে অনেকটা এরকম যে ফেনি প্রাইস সে ইংল্যান্ডে থাকে এবং তার মা বাবার একটা না দুইটা না পাঁচটা না নয়টা বাচ্চা থাকে, 9 চিলড্রেন। তো ফেনির বয়স যখন 9 ইয়ার্স ওল্ড, আমি তোমাদেরকে ম্যানসফিল্ড পার্কের কাহিনীটা খুব সংক্ষেপে বলতেছি। তো তখন ফেনিকে
তার আঙ্কেল এবং আন্ট, আঙ্কেল হচ্ছে থমাস বার্ট্রাম, এই হচ্ছে ফেনির আঙ্কেল। এই আঙ্কেল তাকে তাদের সাউথ আমেরিকায়, ওই যে দেখো অরুণকুর মতো বা রবিনসন ক্রুসোর মতো, এই যে একই কাহিনী, নিজের দেশ থেকে আরেক জায়গায় নিতেছে। সাউথ আমেরিকার একটা এস্টেট আছে, যে এস্টেটের নাম হচ্ছে, এস্টেট মানে তো তোমরা জানো, মানে ওই যে জমিদারি প্রপার্টি, ঠিক আছে? সাউথ আমেরিকার একটা এস্টেট আছে যেটার নাম হচ্ছে ম্যান্সফিল্ড পার্ক। এই এস্টেটটা হচ্ছে, মানে এই জমিদারি প্রপার্টিটা হচ্ছে এই যে ফেনির যে আঙ্কেল থমাস বার্ট্রাম ইনার। তো মিস্টার থমাস ফেনিকে নিয়ে ওই যে তাদের সাউথ আমেরিকার যে এস্টেট, মানে যে জমিদারি প্রপার্টিটা আছে, সেখানে চলে যায় এবং ওইখানে গিয়ে তারা ফেনিকে লালন পালন করতে থাকে। কিন্তু ফেনিকে তারা কিন্তু নিজেদের, মানে তারা নিয়ে গিয়েছে, মানে তারা যদিও ফেনির আঙ্কেল এবং আন্ট, কিন্তু ফেনিকে কিন্তু তারা ওইভাবে মানে নিজের মেয়ের মতো করে কিন্তু রাখে না। তারা কিন্তু ফেনিকে একটু বৈষম্য, মানে একটু ডিসক্রিমিনেশন দিয়েই বড় করে। যেরকম ফেনি যে রুমে থাকতো, ওই রুমে কোনো ফায়ার প্লেস ছিল না। তারপর এরা তো অনেক বড় লোক ছিল, এই যে থমাস বার্ট্রাম আর এর ওয়াইফ, এরা কিন্তু ফেনিকে সব সুযোগ সুবিধা দিত না, ঠিক আছে? তো এইখানে কাহিনীটা কোন জায়গায় আসছে, সাম্রাজ্যবাদের কোন কাহিনীটা আসছে? কাহিনীটা হচ্ছে এইখানে, সেটা হলো এই যে মিস্টার থমাস, এদের যে এস্টেটটা, মানে যে যে জমিদারি প্রপার্টিটা, যেটা হচ্ছে ম্যান্সফিল্ড পার্ক, এটা হচ্ছে, মানে এটা উপন্যাসে আসছে সাউথ আমেরিকার অ্যান্টিগুয়া, অ্যান্টিগুয়া এই জায়গাটায়। এটা কোথায়? এটা হচ্ছে তোমার সাউথ আমেরিকার যে কোস্ট আছে, সমুদ্র তীর আছে, যেখানে হচ্ছে জামাইকা, জামাইকার পূর্ব দিকে। এটা একটা দ্বীপ, দ্বীপপুঞ্জ। এবং এখানেও একটা সুগার প্ল্যান্টেশন ছিল। অরোনোকোতেও কিন্তু, ওই যে অরোনোকোকে যে প্ল্যান্টেশনে নেওয়া হয়েছিল, তোমাদের মনে আছে কিনা, পারহাম প্ল্যান্টেশন, ওটাও কিন্তু একটা সুগার প্ল্যান্টেশন ছিল। এটাও কিন্তু একটা সুগার প্ল্যান্টেশন, মানে এটা আখের চাষ করা হতো। এবং এই সুগার প্ল্যান্টেশনে স্লেভ হিসেবে, দাস হিসেবে, ওই যে আফ্রিকা থেকে দাসদের আনা হতো। তো যাই হোক, এখানে পরে ফেনি যখন যায়, তো সে তো তার বড়লোক আঙ্কেল আন্টির সাথে মানায় চলতে পারে না, এবং তাকে কিছুটা ওই যে একটু ডিসক্রিমিনেট করে, মানে একটু বৈষম্য দিয়ে তাকে বড় করা হয়। তো এই উপন্যাসটার মধ্যে দেখানো হয়েছে যে একটা সমাজে একটা মেয়ের অবদান কিরকম হতে পারে। যেরকম ওই যে তোমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে এলিজাবেথের একটা কৃতিত্ব দেখতে পেয়েছিলে না, যে এলিজাবেথে কিন্তু পুরো কাহিনীটাকে ডমিনেট করে। এখানেও কিন্তু ফেনি, যদিও সে প্রথম প্রথম তার আঙ্কেল আন্টির সাথে মানিয়ে উঠতে পারতেছিল না, কারণ তার আঙ্কেল আন্টি হলো বিশাল বড় লোক, আর ফেনি তো আসে একটা অভাবী ফ্যামিলি থেকে, তো সে মানিয়ে উঠতে পারতেছিল না। কিন্তু আস্তে আস্তে কিন্তু সে এই পরিবারটাকেই সে ডমিনেট করা শুরু করে পরবর্তীতে। কিন্তু এই কাহিনী বলতে গিয়ে জেন অস্টেন ওই যে ম্যান্সফিল্ড পার্কের যে একটা সুগার প্ল্যান্টেশন ছিল অ্যান্টিগুয়াতে, এই সুগার প্ল্যান্টেশনের একটা বর্ণনা তুলে ধরে, যেখানে স্লেভদের উপর কি অত্যাচার করা হতো, এই জিনিসটা তুলে ধরা হয়েছে। তো এখন এটার কথা এই এডওয়ার্ড সাইড কেন নিয়ে আসছে? এডওয়ার্ড সাইড ইজ ট্রাইং টু আর্গিউ, তোমরা কি ইংলিশে শুনো, তারপর বাংলা বলতেছে। এডওয়ার্ড সাইড ইজ, আচ্ছা আমি লিখেই দিই, সাইড ইজ ট্রাইং টু আর্গিউ দ্যাট though Austen's attitude towards imperialism is different from Conrad and Foster, but her work plays an important role for the future works of Conrad, ব্র্যাকেটে
নস্ট্রোমো 1904 ব্র্যাকেট ক্লোজ and E.M. Foster ব্র্যাকেটে হোয়ার্ড এন্ড 1910। মানেটা হচ্ছে এডওয়ার্ড সাইড বলতেছে যে জেন অস্টেন সে কাহিনীটার মধ্যে মূলত ফেনি এর জীবনটাকে তুলে ধরছে এবং একটা মেয়েকে কতটা স্ট্রাগল করে তার জীবনটাকে বাঁচতে হয়, যে ওই যে অনেকটা ওই যে এলিজাবেথের মতোই ফেমিনিস্ট। তো সে যদিও কাহিনীটা মানে বর্ণনা করছে ফেনির জীবন স্ট্রাগলকে নিয়ে, যে ফেনি আস্তে আস্তে কিভাবে বড় হয়, এবং ফেনির সাথে এখানে আরেকটা ক্যারেক্টার আছে এডমান্ড, মানে ফেনির কাজিন। এই এডমান্ডের সাথে ফেনির প্রেম হয় এবং এডমান্ডের সাপোর্টের কারণেই ফেনি নিজেকে ওই পরিবেশে, ওই ম্যান্সফিল্ড পার্ক, ওই জমিদারি প্রপার্টির মধ্যে ফেনি নিজেকে আস্তে আস্তে বড় করতে পারে। কিন্তু এখানে না, এই উপন্যাসের মধ্যে জেন অস্টেন সাম্রাজ্যবাদের কিছু কি ম্যাটেরিয়াল মানে মূল জিনিস তুলে ধরেছেন, যেটা ফলো করে পরবর্তীতে জোসেফ কনরেড এবং E.M. ফস্টার তাদের পরবর্তী উপন্যাসগুলো লিখেছিলেন, যে উপন্যাসগুলোতে সাম্রাজ্যবাদ প্রকটভাবে উঠে এসেছিল। যেরকম এই যে জোসেফ কনরেডের এই উপন্যাসটা, যেটা হচ্ছে নস্ট্রম, এটা হচ্ছে একটা সিলভার মাইন, মানে রূপার খনি, যেটা আফ্রিকাতে পাওয়া গেছিল। এটার উপর একটা উপন্যাসের কাহিনী, যে নস্ট্রম, যেটা 1904 হয়েছিল। জেন অস্টেনের এই যে ম্যান্সফিল্ড পার্ক তো লেখা হয়েছিল 1814 সালে, কিন্তু এখান থেকে ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু জোসেফ কনরেড এবং E.M. ফস্টার তাদের পরবর্তী উপন্যাসগুলো রচনা করেছেন, যেখানে সাম্রাজ্যবাদ প্রকটভাবে ফুটে উঠেছিল। কিন্তু থিমটা, কি ম্যাটেরিয়ালটা এসেছিল কিন্তু জেন অস্টেনের উপন্যাস থেকে। দ্যাট মিনস জেন অস্টেনস novels also play an important role in case of establishing imperialism. তোমরা কি বুঝতে পারছো নাকি সব ঘুম? এভরিওয়ান? স্যার ঘুমাই না। ঘুমাও নাই? বুঝেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে জেন অস্টেনকে নিয়ে এডওয়ার্ড সাইদ, সে এই চ্যাপ্টার 2-তে মানে লেসন 2-তে সে ক্রিটিসিজম মানে সে করলো, সমালোচনা করলো। এরপরে চ্যাপ্টার 3-তে আমি সংক্ষেপে বলতেছি। চ্যাপ্টার 3-তে যেটা আছে, যেটা হচ্ছে কালচারাল ইন্টিগ্রিটি অফ দ্য এম্পায়ার। আচ্ছা, ইন্টিগ্রিটি মানে হচ্ছে অবিচ্ছেদ্যতা, মানে একদম মানে কি বলবে এটাকে, যে সম্পর্কটা কখনো বিচ্ছিন্ন হয় না, মানে সংস্কৃতির সাথে সাম্রাজ্যবাদের যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, এইটা উনি তুলে ধরছে এই চ্যাপ্টারে। আচ্ছা, এখানে উনি কি নিয়ে আসছে? এইখানে না উনি মূলত ইংল্যান্ড এবং ফ্রান্সের যে যুদ্ধগুলো বা ইংল্যান্ড এবং ফ্রান্সের যে ঐতিহাসিক কাহিনীগুলো, এগুলা তুলে ধরার মাধ্যমে উনি আসলে দেখিয়ে দিয়েছেন যে এই সংস্কৃতিগুলো মানে ওয়েস্টার্ন কালচারের সংস্কৃতির সাথে এম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কতটা ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে? এবং উনি এখানে একটা কাজ করেছেন, আমি তোমাদেরকে ইনফরমেশন অনেক সংক্ষেপে দিতেছি যতটুকু পারতেছি। এই চ্যাপ্টারের মধ্যে থার্ড চ্যাপ্টারে 1839 থেকে 1882 পর্যন্ত উনি টোটাল ইউরোপের যে যুদ্ধগুলো, এগুলোর কথা একটার পর একটা তুলেছেন। যেরকম প্রথমে উনি এনেছেন 1839 সালে একটা যুদ্ধ হয়েছিল চায়নার সাথে, দ্য অপিয়াম ওয়ার উইথ চায়না। তারপরে দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল, এটার নাম হয়তোবা তোমরা অনেকেই শুনেছো, ক্রিমিনের যুদ্ধ, দ্য ক্রিমিন ওয়ার। ক্রিমিন যুদ্ধটা কাদের সাথে কাদের হয়েছিল বলতো? রাশিয়ার সাথে অটোম্যান সাম্রাজ্যের যুদ্ধ হয়েছিল, কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ফ্রান্স আর ইউকে। অলরাইট, দ্য ওয়ার অফ ক্রিমিন। এটা হয়েছিল 1854 থেকে 1856 সালের দিকে। তারপরে আরেকটা যুদ্ধ বলবো কি, মানে আরেকটা ঘটনার কথা উল্লেখ আছে, যেটা আমরা সবাই জানি, সিপাহী বিদ্রোহ 1857।
1857 সালে ওই যে ইংল্যান্ডের মানে ওই যে ব্রিটিশ যারা ইয়ারা ছিল, আর্মিরা ছিল, ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কিন্তু পুরো ইন্ডিয়াতে হত্যাযজ্ঞ চালিয়েছিল, মনে আছে? ওই যে একটা খুব জোয়ান একটা ছেলে মারা গিয়েছিল না, 21 বছর বয়সী, কি জানি নাম, ইন্ডিয়ার, কারো নামটা মনে আছে? আর একটা জোয়ান ছেলে যে মারা গেল যে, আচ্ছা যাক, মানে ওই ছেলেটা খুব ফেমাস ছিল, তার নামটা বলে অনেকে চিনবে, আমারও ঠিক মনে আসতেছে না। 1857 সালে যে মিউটিনি মানে সেপাই বিদ্রোহ হয়েছিল, এইটার কথা উনি তুলে এনেছেন। এবং ফাইনালি উনি আরো দুটো কাহিনী তুলে এনেছেন। এটা হচ্ছে 1871 সালে, এটা নিউজিল্যান্ডে যে একটা যুদ্ধ হয়েছিল ইউরোপের সাথে। এবং ফাইনালি 1882 সালে দ্য ইজিপ্ট ইনভেশন, মানে মিশরে যে অ্যাটাকটা হয়েছিল। এছাড়াও উনি এখানে এই যে এটা তো হচ্ছে ইংল্যান্ডের যে কীর্তিকলাপ, ইংল্যান্ডের কীর্তিকলাপগুলো উনি বলেছেন। এছাড়াও উনি ফ্রান্সেরও কিছু, ওই যে তোমাদের বলেছিলাম না যে এখানে উনি তিনটা দেশের মানে যে আমেরিকা, ফ্রান্স আর ইংল্যান্ডের যে সাম্রাজ্যবাদ, এগুলা নিয়ে উনি কথাবার্তা বলেছেন। এই যে 3 নম্বর চ্যাপ্টারে, 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে টোটালি একটা ক্রোনোলজিক্যাল মানে হিস্টোরিক্যাল ক্রোনোলজি, যে কে কোন সময় কি কি আকাম করছে। যেরকম এখানে ফ্রান্সেরও কিছু আকামের কথা উনি বলে দিয়েছেন। এবং এই ফ্রান্সের কথা বলতে গিয়েই উনি যে ফিগার মানে যে ব্যক্তিটার কথা বলেছেন তাকে তোমরা সবাই ছিল, নেপোলিয়ন বোনাপার্ট। বলো তো কে ছিল নেপোলিয়ন বোনাপার্ট? এটা তো জানার কথা এভরিওয়ান। ফ্রান্সের রাজা। হ্যাঁ ছিল, বাট তার আসল পরিচয়টা কি? আই মিন হোয়াট ওয়াজ হিজ মেইন ফেম, তার আসল খ্যাতি কি ছিল নেপোলিয়ন বোনাপার্ট? আচ্ছা, হি ওয়াজ এ টিরানিক্যাল হিরো, একনায়কতন্ত্রের নায়ক ছিলেন সে। কারণ এই যে নেপোলিয়ন বোনাপার্ট, তার তো মানে আবির্ভাব হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশনের সময়, ঠিক আছে? এবং পরবর্তীতে নেপোলিয়ন বোনাপার্ট সে কিন্তু জাস্ট একজন নর্মাল আর্মি অফিসার ছিল, ওকে? এবং নেপোলিয়ন বোনাপার্ট পরবর্তীতে যখন তার ফোর্স অনেক বড় হয় 1798 সালে, 1798 যখন রোমান্টিক এজ শুরু হয়, 1798 সালে সে কিন্তু মিশর দখল করেছিল, ইনভেডেড ইজিপ্ট। এবং মিশর দখল করার পর যখন তার সাহস আরেকটু বেড়ে গিয়েছিল, তখন সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে 1812 সালে, 1812 সে রাশিয়া দখল করতে গেছিল। কত বড় সাহস! রাশিয়ার মতো বিশাল একটা পরাশক্তিকে সে হারাইতে গেছিল এবং সে নিজেই খুব মারাত্মকভাবে হেরে যায়। তো যাই হোক, নেপোলিয়ন বোনাপার্ট 1804 থেকে 1814 এই সময়টা সে টোটাল ফ্রেঞ্চ এম্পায়ারের সে ছিল, সম্রাট ছিল। এবং ওই সময় ইউরোপের যে অল্প কয়েকটা জায়গা নিয়ে ফ্রেঞ্চ এম্পায়ার প্রতিষ্ঠিত ছিল, এই ফ্রেঞ্চ এম্পায়ারের টোটাল আয়তন ছিল 21 লক্ষ বর্গ কিলোমিটার, 21 লাখ স্কোয়ার কিলোমিটার্স। এবং এরাও কিন্তু আফ্রিকার দিকে নজর দিয়েছিল এই ফ্রেঞ্চরা, কিন্তু ইংল্যান্ডের তোড়জোড়ের কারণে এরা বেশি একটা করতে পারে নাই। এমনকি এরা আমেরিকার দিকেও কিন্তু নজর দিয়েছিল, যেটা তোমরা অরণকর কাহিনী শুরুর দিকে, আই হোপ তোমাদের মনে আছে কিনা, শুরুর দিকে কিন্তু বলা ছিল যে ইংল্যান্ডের সাথে ফ্রান্সের একটা টুকাটুকি লেগেছিল, শেষ পর্যন্ত ইংল্যান্ড জয়লাভ করে এবং ইংল্যান্ডের অফিসাররাই সাউথ আমেরিকার বিভিন্ন জায়গায় প্ল্যান্টেশন তৈরি করে। তার মধ্যে একটা প্ল্যান্টেশন ছিল লর্ড ব্যানিস্টারের। লর্ড ব্যানিস্টার কে মনে আছে? যে অরণককে মারছিল, ওই যে পারহামের ডেপুটি গভর্নর, লর্ড ব্যানিস্টার। আচ্ছা জায়গা, তো এই যে নেপোলিয়ন বোনাপার্ট সে তার সাম্রাজ্যকে বড় করার জন্য যে যে কীর্তিকলাপ করেছিল, এগুলো কিন্তু এডওয়ার্ড সাইড এই চ্যাপ্টার 3-তে বর্ণনা করে নিয়ে আসছে। আর ফাইনালি আরেকটা ছোট বর্ণনা দিয়েছে, সেটা হচ্ছে দি আমেরিকান স্প্যানিশ ওয়ার, যেখানে আমেরিকা ফিলিপাইনকে দখল করে রেখেছিল।
ফিলিপাইন তো হচ্ছে এই যে সাউথ ইস্ট এশিয়া, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দ্বীপপুঞ্জ ফিলিপাইন্স। এবং এই যুদ্ধটার কাহিনী সবচেয়ে হাস্যকর। এই যুদ্ধটার কাহিনী হচ্ছে দক্ষিণ আমেরিকাতে একটা দেশ আছে না, কিউবা, ওই যে চিনির জন্য বিখ্যাত কিউবা। তো কিউবার পোর্টে আমেরিকার একটা জাহাজ মানে হয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল 1898 সালে, দ্য ইউএসএস মেইন। এই জাহাজ ডুবে যাওয়াকে কেন্দ্র করে এই যুদ্ধটা লেগে গেছিল। তো এই যে আমেরিকা, ফ্রান্স বা ইংল্যান্ড, এরা যে এদের সাম্রাজ্য স্থাপনের জন্য এক এক সময় এক এক জায়গায় যুদ্ধ করেছিল, এই সব কিছু রেকর্ড এডওয়ার্ড সাইড সুন্দর মতো চ্যাপ্টার 3-তে উনি বর্ণনা করেছে। এবং এই যুদ্ধগুলাকে নিয়ে কে কোন সময় কোন সাহিত্য রচনা করেছে, এবং ওই সাহিত্যের মধ্যে যে আলটিমেটলি এই দেশগুলোর সাম্রাজ্যবাদ নিয়ে কথাবার্তা তোলা হয়েছে, সেটাই উনি তুলে ধরেছেন এই চ্যাপ্টার 3-তে। এই কারণে এই চ্যাপ্টার 3 নাম দেওয়া হয়েছে দ্য কালচারাল ইন্টিগ্রিটি অফ এম্পায়ার, মানে সাম্রাজ্যবাদের সাথে সংস্কৃতির যে একটা অকাট্য বন্ধন। যেরকম আমেরিকান কালচারের সাথে আমেরিকান এম্পায়ারের যেটা সম্পর্ক, ইংল্যান্ডের কালচারের সাথে ইংল্যান্ডের এম্পায়ারের একটা সম্পর্ক, আর ফ্রান্সের কালচারের সাথে ফ্রান্সের এম্পায়ারের একটা সম্পর্ক। তো এগুলা বলতে গিয়ে ইংল্যান্ডের রাইটারদের কথা তো তোমাদের বললাম, ওই যে ইএম ফরস্টার, তারপর জেন অস্টেন, তারপর হচ্ছে জোসেফ কনরেড। ফ্রান্সের আরেকজন নোভেলিস্টের কথা বলি, যার নাম হচ্ছে স্টেনদাল, ওই যে একটু আগে লেসন 1-এ যার নাম বলেছিলাম। এই স্টেনদাল একটা উপন্যাস লিখেছিলেন যেটা খুবই বিখ্যাত, এটা পরবর্তীতে ইংরেজিতে অনুবাদ হয়েছিল। উপন্যাসের নামটা হচ্ছে, এটা ভালো করে জেনে রাখো, এটা তোমাদের ব্রিফে আসবে, লা রুশ এট লা নোরিয়া, লা নয়ের, সরি, লা নয়ের। ফ্রেঞ্চ ভাষা তো, ফ্রেঞ্চ ভাষা শিখতে হবে। আচ্ছা যাক, এটার মানেটা হচ্ছে দ্য রেড অ্যান্ড দ্য ব্ল্যাক। এই উপন্যাসের মধ্যে স্টেনদাল ওই যে নেপোলিয়নের যত অ্যাডভেঞ্চার গুলো ছিল সেগুলো নিয়ে উনি এই উপন্যাসটা রচনা করেছেন। ওই যে তোমাদেরকে একটু আগে বললাম না যে এই সময় ঐতিহাসিক উপন্যাস লেখার একটা টেন্ডেন্সি হয়েছিল, এই যে এই উপন্যাসটা হচ্ছে এটার একটা এক্সাম্পল। নেপোলিয়নকে নিয়ে মূলত স্টেনদাল সে এই উপন্যাসটা লিখেছিল, লা রুশ এট লা নোয়ের, মানে হচ্ছে দ্য রেড অ্যান্ড দ্য ব্ল্যাক। এখানে ওই যে নেপোলিয়ন যে ইজিপ্ট দখল করার সময়, মানে মিশর দখল করার সময় যে যুদ্ধগুলো করেছিল, তারপর বিশেষ করে রাশিয়াকে হারাইতে গিয়ে নেপোলিয়ন যে মানে মারাত্মকভাবে হেরেছিল, ওই কাহিনীগুলো এই উপন্যাসের মধ্যে আছে। তো ইন টোটাল এডওয়ার্ড সাইড দেখায় দিল যে দেখো, এদের কালচার থেকে তুমি যে এই যে সাম্রাজ্যবাদকে আলাদা করবা, কোনো স্কোপই নেই। এদের কালচারের রন্ধ্রে রন্ধ্রে সাম্রাজ্যবাদ লুকায় আছে। এবং সাম্রাজ্যবাদের মধ্যে যে একটা রেসিজম আছে, দি এক্সিস্টেন্স অফ রেসিজম ইন ইম্পেরিয়ালিজম, এটাও উনি দেখিয়েছেন। মানে এডওয়ার্ড সাইদ ফার্স্টে এই ঐতিহাসিক ঘটনাগুলো বলছে, এবং এই ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে সম্পর্কিত উপন্যাসগুলোর কথা বলছে, বলার পরে উনি মানে এডওয়ার্ড সাইদের যে পয়েন্ট সেটা উনি তুলে ধরেছেন, যে সাম্রাজ্যবাদের মধ্যে যে আসলে বর্ণ বা এই যে গোত্র বা বংশ বিভেদ দেখানো হয়, রেসিজম, এটা যে সাম্রাজ্যবাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটাকেও উনি এই ঐতিহাসিক উপন্যাস এবং ঐতিহাসিক ঘটনার রেফারেন্সে উনি প্রমাণ করেছেন। এবং শুধু প্রমাণও করেন নাই, উনি আবার কয়েকজন ইতিহাসবিদদের রেফারেন্সও নিয়ে আসছেন। যেরকম প্রথম ইতিহাসবিদ হচ্ছে থমাস ব্যাবিংটন। ইনার রেফারেন্স দিয়েও এডওয়ার্ড সাইড দেখিয়েছেন যে এম্পেরিয়ালিজমের মধ্যে বর্ণ প্রথা, গোত্র প্রথা, বিভেদ মানে ডিসক্রিমিনেশন কতটা প্রকট ভাবে থাকে। তারপর আরেকজন ইতিহাসবিদ, একে তোমরা সবাই চিনো, থমাস কার্লাইল, ভিক্টোরিয়ান এজের এটাকে কি বলে, ইতিহাসবিদ, হিস্টোরিয়ান থমাস কার্লাইল। এবং থমাস কার্লাইলের একটা বই আছে যেটাকে বলা হয় অকেশনাল ডিসকোর্স অন নিগার কোয়েশ্চেন। ঠিক আছে, অকেশনাল ডিসকোর্স অন নিগার কোয়েশ্চেন। এই বই থেকে রেফারেন্স নিয়ে
এডওয়ার্ড সাইদ এটাও মানে তার পয়েন্টটাকে প্রতিষ্ঠা করেছেন যে সাম্রাজ্যবাদের মধ্যে যে রেসিজমটা খুব প্রকটভাবে থাকে, রেসিজম ছাড়া সাম্রাজ্যবাদ চলে না। মানে রেসিজমটা কি? এই যে ইংল্যান্ডরা তারা তাদের চামড়ার রং নিয়ে, ইংল্যান্ডরা তাদের ওই যে চামড়ার মানে তারা যে সাদা, এটা নিয়ে যে তারা অনেক অহংকার করে এবং তারা মনে করে যারা কালো এরা একটু নোংরা, এরা একটু মানে নিচু বংশের, এটা হচ্ছে রেসিজম। আরো রেসিজম কি? ব্রিটিশরা এটা বিশ্বাস করে যে তারা খুব সিভিলাইজ আর বাকি সব অসভ্য, এটা একটা রেসিজম। আরো রেসিজম কি? ব্রিটিশরা মনে করে তাদের কাছে সব ক্ষমতা আছে, গোলা বারুদ কামান অ্যামিউনিটিস গানস, এগুলা হচ্ছে সব তাদের কাছে আছে, আর বাকিদের সাথে মানে কোনো অস্ত্র নাই, তারাই চাইলে সব জায়গায় ক্ষমতা বিস্তার করতে পারবে। এই যে ধারণাগুলো, এটা একেবারে ওদের কালচারে রন্ধ্রে রন্ধ্রে আছে, এবং এটাও এডওয়ার্ড সাইদ প্রমাণ করেছেন এই সমস্ত হিস্টোরিয়ানদের রেফারেন্স দিয়ে, কার্লাইলের রেফারেন্স দিয়ে, থমাস ব্যাবিংটনেরটা দিয়ে, এবং আরেকজনের রেফারেন্সও উনি দিয়েছেন। এটা তোমরা কোটেশন হিসেবে তুলে নাও, এই কোটেশনটা তোমরা দিও। থমাস রাস্কিন, ইনি হচ্ছে আর্ট ক্রিটিক, মানে ইনি ওই যে চিত্রশিল্পের মানে করে সমালোচনা করে। সরি, থমাস রাস্কিন, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে একটা লেকচার দেওয়ার সময় একটা কথা বলেছিল, উই আর স্টিল আনডিজেনারেট ইন রেস। মানে থমাস রাস্কিন ব্রিটিশদের উদ্দেশ্য করে বলতেছে যে আমরা রেসের বেলায় এখনো অসংশোধিত, আনডিজেনারেট, মানে আমরা রেসের ব্যাপারটাকে এখনো সংশোধন করতে পারিনি, রেসের ব্যাপারে আমরা এখনো পিছিয়ে আছি, অসংশোধিত আছি। তো এই তিনজনের রেফারেন্স দিয়ে এডওয়ার্ড সাইদ একদম তার পয়েন্টটাকে এস্টাবলিশ করে দিয়েছে যে আসলেও এদের কালচারের সাথে সাম্রাজ্যবাদ খুবই জড়িত, এবং সাম্রাজ্যবাদ যে জিনিসটা জড়িত, সাম্রাজ্যবাদের মধ্যে রেসিজম খুব প্রকটভাবে আছে। ওকে, আর আজকে আমি তোমাদেরকে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, বেশি আর লেংদি করবো না। সবার বোরিং লাগতেছে এভরিওয়ান? না স্যার। 4 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে এম্পায়ার অ্যাট ওয়ার্ক, ভার্দিস এইডা। আচ্ছা, এটা আমি খুব সংক্ষেপে বলি। ভার্দি হচ্ছে জুসেপি ভার্দি। এ হচ্ছে একজন ইটালিয়ান অপেরা রাইটার বা অপেরা আর্টিস্ট। আচ্ছা, অপেরাটা কি? অপেরাটা হচ্ছে আমাদের দেশে যাত্রা নাটক হয় না, যাত্রা। একটা তো নাটক হচ্ছে মঞ্চের মধ্যে নাটক হয়, যারা ক্যারেক্টার বা যারা চরিত্র, তারা একজন আরেকজনের সাথে নর্মালি ডায়লগ এক্সচেঞ্জ করে যে তুমি কেমন আছো, আমি ভালো আছি। আরেক ধরনের নাটক আছে না, যে নাটকের মধ্যে সবসময় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজতে থাকে এবং চরিত্রগুলো গানের মাধ্যমে ডায়লগ আদান প্রদান করে। এই ধরনের কি কখনো তোমরা কিছু দেখেছো? জি স্যার। কি একটু বলো তো আমাকে, তাড়াতাড়ি বলো। স্যার কাইন্ড অফ কবি গান স্যার আমাদের এদিকে বলে। হ্যাঁ, আমাদের দেশেও আছে, কিন্তু এখন এটা তেমন হয় না। মানে নাটকটা যখন চলতে থাকে, ব্যাকগ্রাউন্ডে সবসময় মিউজিক বাজতে থাকে, মিউজিক বন্ধ হয় না, এবং নাটকের চরিত্ররা তারা কিন্তু নর্মালি কথা বলে না, গানের ভাষায় কথা বলে। যেমন, হে বন্ধু তুমি কোত্থেকে এসিয়াছো, আমি মাত্র বাথরুম থেকে আসিয়াছি তোমার সাথে সাক্ষাৎ করিবার লাগিয়া। মানে এরকম গানের মতো কথা বলতে থাকে, আর পিছনে মিউজিক বাজতে থাকে। মানে এটা নর্মাল নাটকের মতো ন্যাচারাল ডায়লগ দেয় না, মানে পুরো নাটকটাই গানের ভিতর দিয়ে যায়। এটাকে বলে অপেরা। ওকে, তো ইটালির একজন বিখ্যাত অপেরা আর্টিস্ট ছিলেন যার নাম হচ্ছে জুসেপি ভার্ডি। তো জুসেপি ভার্ডি এর একটা বিখ্যাত নাটক বা বিখ্যাত অপেরা হচ্ছে আইডা। আইডা কি? আইডা নাটকটার কাহিনী হচ্ছে, এটা তোমাদেরকে বলেই দেই, এখানে একটা লাভ ট্রায়াঙ্গেল দেখানো হয়েছে। লাভ ট্রায়াঙ্গেল মানে বুঝো তো, তিনজনের কাহিনী। ওকে, একটা ছেলে, দুইটা মেয়ে। প্রথম মেয়েটার নাম হচ্ছে অ্যামোরিস, দ্য ডটার অফ ইজিপশিয়ান ফারাও। ইজিপশিয়ান ফারাও মানে বুঝো তো, মিশরের যারা রাজা থাকে তাদেরকে বলা হয় ফারাও। ওই যে ফেরাউনের বংশধর ফারাও।
মানে এই অপেরাটার এই যে এই আইডা নাটকটার কাহিনী বলতেছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানে পুরো বিশ্বব্যাপী বিখ্যাত হয়েছিল এই যে এই নাটকটা আইডা। এই কারণেই এডওয়ার্ড সাইদ এই নাটকটাকে নিয়ে আসছে। অ্যামোরিস, সে একটা মেয়ে ছিল, মিশরীয় একটা রাজার মেয়ে। সে ভালোবাসতো তৎকালীন, আমি একটু ভুল বলে ফেলছি, অ্যামোরিস না অ্যামনেরিস, সরি, অ্যামনেরিস। সে ভালোবাসতো তৎকালীন মিশরের একজন জেনারেল, একজন সেনানায়ককে, যার নাম হচ্ছে রামাদেস, সরি রাদামেস, আমার মাথার মতো সব উল্টে যেতেছে, রাদামেস, বিদেশি ভাষা তো। আর রাদামেসকে আবার আরেকজন মেয়ে ভালোবাসতো, সে হচ্ছে ইথিওপিয়ান রাজা একটা মেয়ে ছিল, এবং এই হচ্ছে এই নাটকের মেইন ক্যারেক্টার আইডা। মানে রাদামেসকে দুইজনই ভালোবাসতো এবং পরে এদের কাহিনীটা গড়াইছে। নাটকের কাহিনী যদিও প্রেম ভিত্তিক, কিন্তু এখানে দেখানো হয়েছে ইজিপ্টের উপরে, মানে মিশরের উপরে ইউরোপিয়ান কর্তৃপক্ষের যে একটা প্রভাব ছিল। মানে আসলে ওই সময় হয়েছে কি, এই নাটকটা যে সময় তৈরি হয়, এটা মোটামুটি তৈরি হয়েছিল 1867 সালের দিকে। ওই সময় নাটকটা কিভাবে লেখা হয় সেটাও তোমাদের বলে দেই। ইজিপ্টের মানে মিশরের তৎকালীন রাজা ছিলেন খেদিভ ইসমাইল। এই খেদিভ ইসমাইল এই যে জুসাপি ভার্ডি, একে আমন্ত্রণ জানিয়েছিল সুয়েজ ক্যানেল উদ্বোধনীর অনুষ্ঠানে। সুয়েজ ক্যানেল মানে বুঝছো তো, সুয়েজ খাল, এটার নাম তোমরা অনেকেই শুনেছো। এবং সুয়েজ ক্যানেল এটা ছিল ব্রিটিশদের জন্য একটা শর্টকাট রুট ইন্ডিয়াতে আসার, মানে ইন্ডিয়াকে ডমিনেট করার জন্য এটা ছিল একটা শর্টকাট রুট। এই সুয়েজ ক্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের যে রাজা ছিল খেদিভ ইসমাইল, সে তখন এই যে জুসেপি ইয়াকে কিনি জুসেপি ভার্ডি, একে আমন্ত্রণ করেছিল, এবং সে তখন এই রাজার সম্মানার্থে এই অপেরাটা তৈরি করেছিল, যেটা আলটিমেটলি পরে বিশ্ববিখ্যাত হয়ে গেছিল। তো এই অপেরা, এই নাটকটার মধ্যে মূলত দেখানো হয়েছে যে ইজিপ্টের উপরে ইউরোপিয়ান কর্তৃপক্ষের যে প্রভাবটা ছিল। ইজিপ্ট যদিও ওই সময় অটোমেন সাম্রাজ্যের একটা পার্ট ছিল, পার্ট অফ অটোমেন কিংডম, কিন্তু আলটিমেটলি এটা ইউরোপের কন্ট্রোলেই চলতো। ওকে, তো এইটা আসলে এডওয়ার্ড সাইদ কেন দেখাইছে, এই চ্যাপ্টারের নাম কি, এম্পায়ার অ্যাট ওয়ার্ক। ওয়ার্ক মানে কি, সাহিত্যকর্ম, মানে সাহিত্যকর্মের মধ্যে এম্পায়ার, সাম্রাজ্যবাদ জিনিসটা কিভাবে আসছে। এই যে ইটালিয়ান এই যে এই অপেরাটাই, নাটকটা, এটা কিন্তু একটা ইটালিয়ান অপেরা। এটার মধ্যেও দেখাইছে যে মিশরের মধ্যে, মানে মিশরের উপর একসময় ইংল্যান্ড, একসময় ফ্রান্স, একসময় ইউরোপিয়ান কমিউনিটি, এরা একই সময় মিশরের দখল নেওয়ার চেষ্টা করছে, এবং মিশরের উপর এদের প্রভাব কতটুকু ছিল, এবং ওই প্রভাবের কারণে যে নেগেটিভ জিনিসগুলো ঘটছে, এটাও এডওয়ার্ড সাইদ তুলে ধরেছেন এই নাটকের আলোকে, যে নাটকটা রচনা করেছিল জুসেপি ভার্ডি। ক্লিয়ার? তো যাক, আজকে তোমাদের আর না বাড়াই, সবার মাথা কি ঘুরাইতেছে নাকি এভরিওয়ান? কি বুঝলা তোমরা?